আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির অন্দরমহলের খেলাটা যদি আপনি শুধুমাত্র টিভির পর্দা দেখে কিংবা সংবাদপত্রের প্রধান যে খবর সেই খবরগুলো পড়ে বুঝতে চান, তবে স্বীকার করতেই হবে আপনি মরীচিকার পেছনে ছুটছেন। কেন বলছি এই কথা? কারণ আন্তর্জাতিক ভূ রাজনীতির সবথেকে বড় চালগুলো প্রকৃত অর্থে কোনো আলোর নিচে কিংবা ঘটা করে ডাকা কোনো ধরনের সংবাদ সম্মেলনে খেলা হয় না। বরঞ্চ সেগুলো খেলা হয় চরম অন্ধকারে, ৫ তারকা হোটেলের বদ্ধ ঘরে কিংবা গোপন নথির পাতায়। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন হঠাৎ করে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া, কোনো দ্বিপাক্ষিক বৈঠকের সূচি ছাড়াই বিশ্ব কাঁপানো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর একজন সাবেক শীর্ষ মাস্টারমাইন্ড নিঃশব্দে ঢাকায় এসে নামবেন? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমি সাবেক সিআইএ কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টনের কথাই বলছি। টানা ৩৫ বছর যিনি পৃথিবীর নানা প্রান্তের সার্বভৌম রাষ্ট্রগুলোর ক্ষমতার সমীকরণ বদলে দেয়া কিংবা গোপন যে অপারেশন, সেই অপারেশন সামলানোর পেছনের কারিগর ছিলেন। সেই মানুষটি হঠাৎ গুলশানের ওয়েস্টিন হোটেলে এসে উঠলেন এবং দীর্ঘ সময় ঢাকায় অবস্থান করছেন। আর ঠিক একই সময়ে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গুড দক্ষিণ এশিয়ার নতুন কৌশলগত সমীকরণ মেলাতে ঢাকায় সফর করার কথাবার্তা দিচ্ছেন। আর ঠিক এই মুহূর্তেই দিল্লির নর্থ ইস্ট নিউজ কিংবা আন্তর্জাতিক যে সকল মিডিয়া রয়েছে সেই মিডিয়াগুলো এমন সব খবর সামনে আনছে যা আমাদের মেরুদণ্ডে এক ধরনের শীতল স্রোত বইয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, জলটা ঠিক কতটা ঘোলা হচ্ছে? আর এই মার্কিন রহস্যজনক গোয়েন্দাগিরি কি সত্যি বাংলাদেশকে ভবিষ্যতে এক চরম বিপদের মুখে ঠেলে দিতে পারে? দেখুন সুপ্রিয় দর্শক, ইতিহাস কিন্তু আমাদের খুব নিষ্ঠুরভাবে মনে করিয়ে দেয় যে এই মার্কিন গোয়েন্দা তৎপরতা কিংবা পরাশক্তির হঠাৎ অতি আগ্রহ প্রকৃতপক্ষে কোনো দেশের জন্য কখনোই নিঃস্বার্থ আশীর্বাদ হয়ে আসেনি। ১৯৭১ সালের কথা একবার ভালো করে চিন্তা করে দেখুন। যখন আমাদের মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতি তার ইতিহাসের সেরা রক্তক্ষয়ী লড়াইটা লড়ছে, তখন কিন্তু ওয়াশিংটন বঙ্গোপসাগরে তাদের যে সপ্তম নৌবহর, সেই সপ্তম নৌবহর পাঠিয়েছিল। কিন্তু কি উদ্দেশ্যে? শুধুই কি ক্ষমতার সামরিক মহড়া ছিল সেটা, নাকি একটি স্বাধীন রাষ্ট্রকে শুরুতেই পঙ্গু করে দেওয়ার দূরদর্শী এক ভূ রাজনৈতিক ষড়যন্ত্র? কিংবা আরেকটু পেছনের ইতিহাস যদি আপনারা ঘাটেন, ১৯৫৩ সালে ইরানের ডক্টর মোসাদ্দেক সরকারকে উৎখান করার সেই কুখ্যাত অপারেশন বোর্ড, কিংবা ল্যাটিন আমেরিকার চিলিতে এলেন্দে সরকারকে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ফেলে দেওয়ার নেপথ্যে যারা ছিল, সেই সিআইএ এর ডিরেক্টর অফ অপারেশনস এর লোক যখন নিঃশব্দে ঢাকায় এসে দিন কাটায়, তখন কিন্তু সচেতন মানুষের মনে তৈরি হয় তীব্র উদ্বেগ এবং একই সাথে জাগ্রত হয় নানা ধরনের প্রশ্নের। আর এই জায়গায় ভারত কেন আসলে চুপ করে বসে থাকবে? নয়াদিল্লি কিন্তু খুব ভালো করেই জানে যে তাদের ঘাড়ের উপর বাংলাদেশের মাটিতে যদি মার্কিন আধিপত্যের কোনো নতুন কেন্দ্র গড়ে ওঠে, তবে তা কিন্তু সরাসরি দিল্লির যে জাতীয় নিরাপত্তা, সেই জাতীয় নিরাপত্তার জন্য এক চরম হুমকির কারণ হয়ে দাঁড়াবে। ফলে ভারতের অবস্থানটা এখানে একদম পরিষ্কার এবং কড়া। তারা কখনোই আসলে চায় না তাদের পূর্বাঞ্চলীয় যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্ত কিংবা এই বঙ্গোপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সামরিক বা ভূ রাজনৈতিক ঘাঁটি তৈরি করে ক্ষমতার যে ভারসাম্য রয়েছে সেই ভারসাম্য নষ্ট করুক। তাই দিল্লি কিন্তু বাংলাদেশকে কোনো আংশিক বা সাময়িক চাপের মুখে রাখছে না, বরঞ্চ দেখা যাচ্ছে ভূ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে সম্পূর্ণভাবে তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে কিংবা কূটনৈতিক মহাচাপে রাখতে বাধ্য হচ্ছে। কারণ ভারত মনে করে বাংলাদেশে যদি ওয়াশিংটনের কোনো অনুগত বা অস্থিতিশীল কিংবা উগ্রবাদী শক্তির হাত শক্ত হয়, তবে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তগুলোতে আবারও সেই অতীতের মতো অস্থিরতা ছড়াবে, যেটা ভারতের জন্য কখনোই শুভনীয় নয়।
এখন আসুন একটু তুলিয়ে দেখি ঢাকার অন্দরমহলে এই মুহূর্তে ঠিক কি ধরনের অদ্ভুত সমীকরণ তৈরি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। দেখুন, বাংলাদেশেরই কিছু গণমাধ্যম এবং ভারতের নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী তথ্য বলছে হ্যামিল্টন সাহেব ঢাকায় এসে যে বিলাসবহুল হোটেলে উঠেছেন তার পেছনের যাবতীয় বন্দোবস্ত ও সমন্বয় কিন্তু করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। অথচ এখানে আশ্চর্যজনক একটা বিষয় হলো ঢাকার মার্কিন দূতাবাস কিংবা বাংলাদেশের যে বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা কোনো পক্ষই এই হাই প্রোফাইল সফরের উদ্দেশ্য নিয়ে মুখ ফুটাচ্ছে না। এমনকি এর ভেতরেই খবর রটে যায় যে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে নবনিযুক্ত প্রেস কর্মকর্তাদের অতীত ভারত বিরোধী মন্তব্য নিয়ে দিল্লিতে বর্তমান সময়ে ব্যাপক তোলপাড় চলছে। দর্শক, দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রেস ব্রিফিংয়ে কিন্তু ভারতের অসন্তোষ লুকানোর চেষ্টা করলেও তারা বেশ কৌশলী অবস্থান নিয়েছেন। ভারতের সাংবাদিকরা যখন একে একে প্রশ্ন তুলছেন যে যেসব কর্মকর্তা অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্রভাবে ভারত বিরোধী বক্তব্য ছড়াতেন তারা কিভাবে দিল্লিতে বসে কূটনীতি সামলাবেন, তখন আমরা দেখলাম জয়সওয়াল কূটনীতির ভাষায় আড়ালে আসলে বাংলাদেশকে একটা চরম সংকেত দিলেন। কি সংকেত দিলেন? ভারত কোনো অপকৌশল বরদাস্ত করবে না, তবে কৌশলগত কারণে আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সুতরাং এখান থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের উপর ভারতের কতটুকু তীক্ষ্ণ দৃষ্টি বর্তমান সময়ে রয়েছে এবং বাংলাদেশের কূটনীতির যে মহল, বাংলাদেশের রাজনীতির যে মহল, সেই মহলগুলোতে তারা একদম সূক্ষ্ম দৃষ্টি, প্রতিটা ধাপের সূক্ষ্ম দৃষ্টি রাখছে যে বাংলাদেশ কোন পথে এগুচ্ছে, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশে কার কি তৎপরতা কতদূর বৃদ্ধি পাচ্ছে। আর এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমি আমার যে রাজনৈতিক ক্ষুদ্র দৃষ্টি রয়েছে, ক্ষুদ্র জ্ঞান রয়েছে, সেই ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার জন্য এক কথায় বিশাল সুবর্ণ সুযোগ। কেন সুবর্ণ সুযোগ? কারণ দিল্লি আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ব্রিক্স সম্মেলনে ইনভিটেশন বা দাওয়াত দিয়েছে সেখানে যাওয়ার জন্য, এবং শোনা যাচ্ছে যে সেখানে সাইডলাইনে বৈঠকও হতে পারে নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে। এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চুক্তি থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের সাথে ভারত কিন্তু চাচ্ছে একটা ভালো সুসম্পর্ক তৈরি করতে। কিন্তু এই সুসম্পর্ক তৈরি করার সময়ে বা এই প্রসেসিং টাইমে আমরা যে সকল বিষয় দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তৎপরতা এবং তাদের জাতীয় নিরাপত্তা বিষয়ক উদ্বেগ থেকে শুরু করে বাংলাদেশের যে সকল নবনিযুক্ত হাইকমিশনার ভারতে তাদের ভারত বিদ্বেষী কথাবার্তা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস নিয়ে যেভাবে আসলে সাংবাদিকরা প্রশ্ন করছেন এবং ভারত যেভাবে এগুলো দেখছে, অবজার্ভ করছে, তাতে কিন্তু স্পষ্টভাবে তারা বুঝতে পারছে যে তারা আসলে বাংলাদেশে যদি তাদের একান্ত যে মিত্র রয়েছে সেই মিত্রকে কোনোভাবে রাজনীতিতে পুনর্বহাল করতে ব্যর্থ হয়, তাহলে অদূর ভবিষ্যতে তাদের যে সকল চিন্তাগুলো রয়েছে, অর্থাৎ তাদের যে উদ্বেগের বিষয়গুলো রয়েছে, সেই উদ্বেগের বিষয়গুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। এখানে আমি 2001 থেকে 2006 সালের অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু আমি এই বিষয়ে এই আলোচনাতে কমপক্ষে সেই উদাহরণগুলো দিতে চাচ্ছি না। তবে একটা জিনিস আমি স্পষ্ট করে বলতে চাই, ভারত যখন আসলে উপলব্ধি করতে শুরু করেছে যে এই সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখা যাবে, বজায় রাখতে গিয়ে তারা যখন দেখতে পাচ্ছে যে এই সরকার আসলে তাদের সুসম্পর্কে প্রায়োরিটি না দিয়ে বরঞ্চ মার্কিন আধিপত্যবাদকে তারা গোপনীয়তার সাথে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, এবং এই প্রায়োরিটি দেওয়ার ফলে ভারতের যে জাতীয় নিরাপত্তা, যেটা নিয়ে ভারত সব থেকে বেশি চিন্তিত থাকে, সেটা দিন দিন কিন্তু বড় আকার ধারণ করছে। তখন কিন্তু ভারত অটোমেটিক্যালি তাদের এই যে দীর্ঘদিনের কূটনৈতিক তৎপরতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কিনে সেটা কিন্তু দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে। যার প্রমাণ হিসাবে আমি ছোট্ট এবং বহুল আলোচিত বা যেটা বহুল গুঞ্জন হিসাবে পরিচিত সেই উদাহরণটাই দিতে চাই। দেখুন,
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ২০২৪ সালের পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার দেয়া সবথেকে বেশি যে সাক্ষাৎকারগুলো বা শেখ হাসিনার দেয়া সবথেকে গুরুত্বপূর্ণ যে সাক্ষাৎকারগুলো তার মধ্যে একটা হচ্ছে বিগত কিছুদিন পূর্বে রয়টার্সে দেয়া সাক্ষাৎকার এবং জাপানের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন তিনি দেশে ফিরছেন এবং উনাকে ফিরতেই হবে। তিনি এখানে উল্লেখ করেছেন যে আমি জানি দেশে গেলে বাংলাদেশের বর্তমান যে নীতি নির্ধারক রয়েছেন, যারা শাসক রয়েছেন তারা জেলে বন্দি করবেন ওনাকে, অথবা শেখ হাসিনা সরাসরি বলছেন আমাকে মেরেও ফেলা হতে পারে, তারপরও আমি যাব। এই যে আত্মবিশ্বাসের সুর, এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত আমরা শুনতে পাইনি। তাহলে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে শেখ হাসিনা এত আত্মবিশ্বাসের সহিত এত ঝুঁকি নিয়ে বাংলাদেশে ফেরার কথা বলছেন, তাও এই সময়ে যখন আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হতে চলেছে। এখানেই কিন্তু মূল কথাটা হচ্ছে ওই যে একটু আগে বললাম, ভারত কিন্তু বুঝতে পেরেছে যে তারা যতই আসলে ভারসাম্য আনার চেষ্টা করছে তারা কিন্তু ভারসাম্য করতে পারছে না, বরঞ্চ হিতে বিপরীত হয়ে যাচ্ছে এবং এত পরিমাণ হিতে বিপরীত হচ্ছে যে এখানে তৃতীয় শক্তির আধিপত্য বাড়ছে এবং তৃতীয় শক্তির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য এখানে ব্যাপক হারে বেড়ে চলেছে এবং ভারত কখনোই চায় না যে এই অত্র অঞ্চল তাদের হাতছাড়া হোক বা এই বাংলাদেশের নিয়ন্ত্রণ তাদের হাতছাড়া হোক। সুতরাং এখানেই কিন্তু আওয়ামী লীগের সব থেকে বড় সুবর্ণ সুযোগ এবং যত গোপনীয়তা হলেও কিছু কিছু খবর কিন্তু সামনে চলে আসে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন বড় বড় রাজনৈতিক বিশ্লেষক অত্যন্ত দৃঢ়তার সাথে বলছেন যে শেখ হাসিনার দেশে ফেরা, শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক তৎপরতা সবকিছুতে বর্তমান সময়ে ভারত আগের থেকে ২ থেকে ৩ গুণ বেশি সাহায্য করছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো বর্তমান সময়ে জল যত ঘোলা হবে সেই ঘোলা জলে মাছ শিকার করবে কিন্তু মাঠের বাইরে থাকা আওয়ামী লীগ। কিন্তু সুপ্রিয় দর্শক, এই পুরো নাটকের সবচেয়ে ভয়াবহ টুইস্ট কোথায় লুকিয়ে আছে আপনারা কি কেউ জানেন? এই রহস্যময় মার্কিন গোয়েন্দাগিরি এবং একের পর এক মার্কিন প্রতিনিধিদের আনাগোনার ভেতরেই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের চরম অশুভ শক্তির পুনরুত্থান কিন্তু দেখা যাচ্ছে। দর্শক একটু ভালো করে খেয়াল করুন, গত কয়েক দশকে আমরা কিন্তু দেখেছি যখনই দেশে একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল সরকার ছিল, বিশেষ করে এই যে কিছুক্ষণ আগে আওয়ামী লীগের কথা বললাম, সেই আওয়ামী লীগের সরকার ছিল, তখন দেশ পরিচালনার সময়ে বঙ্গোপসাগরে কৌশলগত ভারসাম্য রক্ষা করে ভারতের সাথে যেমন সুসম্পর্ক বজায় রাখা হয়েছিল, তেমনি কোনো তৃতীয় পক্ষ যারা এখানে আধিপত্য বিস্তার করতে চায় তাদের আধিপত্য বিস্তারের সুযোগও কিন্তু দেওয়া হয়নি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে জোট নিরপেক্ষ নীতি বজায় রেখে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে কোনো ধরনের শত্রুতা নয় এমন পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন, ঠিক সেই একই পথেই কিন্তু বাংলাদেশ একটি আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে রূপ নিচ্ছিল। কিন্তু যখন সেই সুদৃঢ় রাজনৈতিক নিয়ন্ত্রণ শিথিল করার ষড়যন্ত্র হয়, তখনই কিন্তু আমরা দেখতে পাই ভূ রাজনীতির যে শকুনরা রয়েছে সেই শকুনরা এসে কিন্তু আমাদের আকাশে ডানা মেলতে শুরু করে এবং তারপরের ঘটনা আপনারা সবাই জানেন। বর্তমানে একটি খবর বেরোচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে উগ্রবাদী দলগুলোর তৎপরতা বেড়েছে। বিভিন্ন মিছিল সমাবেশে পাকিস্তানি টিটিপি বা তালেবানি সুর কিংবা আইএসএস এর মতো চরমপন্থী গোষ্ঠীগুলোর মতো মিউজিক ও ব্যানার করা হচ্ছে। আবার প্রকাশ্যে গুলাগুলি, জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। এমনকি করাচি থেকে আসা জাহাজের মাধ্যমে যে তথাকথিত বাণিজ্যের পথ উন্মুক্ত করার চেষ্টা হয়েছে বা করা হয়েছে, তার আড়ালেও নাকি কোনো ক্ষতিকারক কিংবা মাদক ও অস্ত্র জাতীয় উপাদান দেশে প্রবেশ করছে। সেটা করছে কিনা তা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের মনেও কিন্তু ঘোর সন্দেহ দানা বাঁধতে দেখছি আমরা। এবার আপনি দুটো বিষয়কে পাশাপাশি রেখে একটু বিচার করুন। একদিকে মার্কিন গোয়েন্দাদের অতি সক্রিয়তা এবং এই যে গণতন্ত্র রক্ষা ও বাণিজ্য চুক্তির অজুহাতে ঢাকায় গভীর চক্রান্ত, আর অন্যদিকে দেশের ভেতরে উগ্রপন্থার আবার তালপালা মেলে ওঠা, এই দুয়ের মোড়কে বাংলাদেশ কিন্তু এক চরম বিপদের মুখে বলা চলে এগিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস যারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন তারা অবশ্যই জানেন ওয়াশিংটন কখনো কোনো দেশে সরাসরি ট্যাঙ্ক নিয়ে
ঢোকার আগে কিংবা কোনো দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার আগে সেখানে একটা ভূ রাজনৈতিক অস্থিরতা তারা যেভাবেই হোক তৈরি করে দেয়। তারা প্রথমে নিরাপত্তা ঝুঁকি বা উগ্রবাদ দমনের বাহানা তোলে। আর সেই বাহানাকে পুঁজি করেই কিন্তু তারা ওই দেশে নিজেদের স্থায়ী উপস্থিতির আইনি ও কূটনৈতিক ভিত্তি যেটা দরকার সেটা শক্ত করে। এখন প্রশ্ন হলো, হ্যামিল্টন কিংবা সার্জিও গুরের মতো প্রভাবশালী ব্যক্তিরা কি তবে এই জাতীয় কোনো ব্লুপ্রিন্ট বা নীল নকশা তৈরি করতেই একের পর এক ঢাকায় ছুটে আসছেন? তারা কি বাংলাদেশের রাজনীতিতে কোনো নির্দিষ্ট দলকে সুবিধা দিয়ে দেশের অসাম্প্রদায়িক চেতনাকে কোনোভাবে চূর্ণ বিচূর্ণ করার গোপন খেলায় মেতেছেন? ভারতের দিক থেকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে সেই চিন্তা থেকে বিষয়টি কিন্তু অত্যন্ত যৌক্তিক। কেন যৌক্তিক? কারণ ভারত তার নিজের ভৌগোলিক নিরাপত্তা রক্ষায় কোনোদিনই কিন্তু ছাড় দেবে না, এবং দেয়ওনি। ১৯৭১ সালে ভারতের সহায়তায় আওয়ামী লীগ এবং এদেশের সাধারণ আপামর মানুষ মিলে যে বাংলাদেশ গড়ে তুলেছিল মহান একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে, তার ভিত্তি ছিল অসাম্প্রদায়িকতা ও পারস্পরিক আঞ্চলিক নিরাপত্তা। কিন্তু বর্তমানে যদি বাংলাদেশে উগ্রবাদের কার্ড খেলে কোনো পক্ষকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয় বা আবারও ক্ষমতার পালাবদল করানোর চেষ্টা করা হয় এবং ওয়াশিংটনের কোনো পাপেট সরকার সেখানে বসানো হয়, তবে তা ভারত কখনোই আসলে মেনে নেবে না এবং এখানে ছাড়ও দিবে না। আর ঠিক এ কারণেই দিল্লি কিন্তু বর্তমান সময়ে ভারতকে ঘিরে কিংবা বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে চরম কড়া কড়া বার্তা দিচ্ছে। দেখুন, ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোর মতো কূটনৈতিক মিষ্টি টুপ যেমন দিল্লি ছড়াচ্ছে, ঠিক একইভাবে বা এর উল্টো পিঠে দিল্লির প্রেস উইংয়ে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অতীত ভারত বিরোধী বয়ানকে তারা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। অর্থাৎ ভারত কিন্তু তার কৌশলগত সুরক্ষায় কোনো ফাঁক রাখতে রাজি নয়, এটা কিন্তু এখান থেকে স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে। তবে দিন শেষে বলির পাঠা হতে চলেছে কে? বলির পাঠা হতে চলেছে কিন্তু আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। মার্কিন কূটনীতির এই জটিল চক্রান্ত আর তাদের এই যে রহস্যময় গোয়েন্দা মিশন, এই বিষয়টা যদি কোনোভাবে সফল হয়, তাদের উদ্দেশ্য যদি সফল হয়, তবে বাংলাদেশ কোনোদিন আর একটি স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারী রাষ্ট্র হিসাবে আমার দৃষ্টিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এবং এর কিছু প্রমাণ বা নতিজা ইতিমধ্যে কিন্তু আমরা পেয়ে গেছি। দেখুন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বিগত এক দশকে বাংলাদেশ ভারতের সাথে সীমানা বিরোধ নিষ্পত্তি, তিস্তা ও অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুতে কঠোর দর কষাকষি করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান কিন্তু শক্ত করা হয়েছিল। সেই ভারসাম্যময় পররাষ্ট্রনীতি আজকে বর্তমানে এই সময় আসলে কোথায়? আর যদি একটি দুর্বল, অস্থিতিশীল কিংবা বিদেশিদের উপর নির্ভরশীল সরকার ঢাকার বুকে কোনোভাবে তৈরি হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বঙ্গোপসাগর অঞ্চলে নিজেদের আধিপত্য কায়েম করা অত্যন্ত সহজ হয়ে পড়বে বলে আমি মনে করি। আর সেই পরিস্থিতিতে ভারতও কিন্তু নিজেদের সীমান্ত রক্ষায় বাংলাদেশকে সম্পূর্ণ রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপে পিষে ফেলতে কোনোভাবে দ্বিধা করবে না। সুপ্রিয় দর্শক, এবার ভালো করে চিন্তা করে দেখুন। একদিকে ভারতের কড়া ও কৌশলগত অবরোধের চাপ, হ্যাঁ, অন্যদিকে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সুদূর প্রসারী রাজনৈতিক দাসত্বের শৃঙ্খল। এই দুই পরাশক্তির জাতাকলে পড়ে বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কিন্তু এক ঐতিহাসিক সংকটের মুখোমুখি হতে চলেছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো যখন কোনো দেশে তাদের দাবার গুটি চালানো শুরু করে, তখন আমরা কিন্তু দেখতে পাই সাধারণ মানুষ কেবলমাত্র অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়টাই দেখতে পায়, কিন্তু এর পেছনের সূক্ষ্ম বিষাক্ত সুতোটা তারা কিন্তু ধরতে পারে না। আজ আমাদের দেশের মানুষকে কিন্তু সেই কঠিন সত্যটা আমার দৃষ্টিতে বুঝতে হবে। মার্কিন এই রহস্যজনক তৎপরতা কোনো উন্নয়ন কিংবা নিরাপত্তার বারবার্তা নিয়ে আসছে না, বরং বাংলাদেশকে একটা বৈষয়িক প্রক্সি ওয়ার বা পরাশক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত করার বিপজ্জনক সংকেত দিচ্ছে কিনা সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা উচিত। এবং আমাদের নীতি নির্ধারক বা সরকার যারা আছেন তারাও আসলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা চিন্তা করে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করা উচিত, যেখানে সবার সাথে বন্ধুত্ব হবে এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কোনো ক্ষতি হবে না। বিশেষ করে আমরা যারা সাধারণ জনগণ আছি, তারা স্বাধীনভাবে আমাদের এই স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারবো।
এই প্রত্যাশায় এই আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।